7ই অক্টোবর প্যালেস্টাইন বলে যে দেশ আছে আরব দেশে, সেখানে গণ্ডগোল বাঁধল। এই গণ্ডগোলটা বাঁধল তার কারণটা কি, এই বিগত প্রায় 70-75 বছর ধরে ইউরোপ থেকে বহিরাগত কতগুলো ইহুদি তারা এসে এই প্যালেস্টাইন নামক জায়গাতে, যেখানে তাদের আদি বাসিন্দা যারা ছিল ফিলিস্তিনের লোক, তাদের ওখান থেকে জোর জবরদস্তি সরিয়ে দিয়ে তাদের জমি বাড়ি সমস্ত কিছু দখল করেছে। এবং এই জিনিসটা ঘটে আসছে 1948 সালের পর থেকে। একটা সময় ছিল যখন, অর্থাৎ এই 50, 60, 70-এর দশকে ভারত সরকার এই ব্যাপারে একটা মতবাদ জারি করেছিল। তারা বলেছে যে এরকমভাবে বিদেশ থেকে লোক এসে একটা দেশে স্থায়ী বাসিন্দাদের এরকমভাবে জোরজার করে তুলে দেওয়া, এটা খুবই অন্যায়, আমরা এটা সমর্থন করি না, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ 7ই অক্টোবর থেকে এই প্রথম আমরা দেখলাম যে ফিলিস্তিনিরা একত্র হয়ে সংঘবদ্ধভাবে খুব সুপরিকল্পিত উপায়ে নিজেদের জমি বাড়ি সমস্ত কিছু, যা কিছু অধিকার, সেটাকে ফিরিয়ে নেবার জন্য তারা সশস্ত্র সংগ্রাম শুরু করেছে। এবং 7ই অক্টোবর যখন এই ঘটনাটা ঘটল, ইসরায়েলের বিরুদ্ধে ওরা রুখে দাঁড়ালো, তখন সঙ্গে সঙ্গে আমাদের সরকার একটা জবানবন্দি দিল যে তারা এই ফিলিস্তিনি যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে তারা হচ্ছে সন্ত্রাসবাদী। সুতরাং ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার এই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। অর্থাৎ আগে সরকারের যে সমর্থন ছিল ফিলিস্তিনিদের প্রতি, সেটা হঠাৎ উবে গেল। হঠাৎ এই ব্যাপারটা ঘটলো কেন? তার কারণ হচ্ছে, এখন ভারত সরকার ধীরে ধীরে কেন বলবো, যে বিগত 10 বছরে ভারত সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা পশ্চিমীদের দলে ভিড়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে যে পশ্চিমী সরকার, তাদের এখন অবস্থা খুবই খারাপ। আগে যেরকমভাবে তারা সমস্ত জগতে জোর জবরদস্তি করে বিভিন্ন দেশের শাসক শ্রেণী তৈরি করে সেই শাসক শ্রেণীদের সাথে হাত মিলিয়ে তারা যে ক্ষমতা দখল করে রাখত, সেই অবস্থাটার এখন পরিবর্তন ঘটছে, যার ফলে পৃথিবীর বেশিরভাগ জায়গা থেকে এদের কর্তৃত্ব এখন লোপ পেয়েছে। এখন ভারতবর্ষ হচ্ছে অন্যতম জায়গা যেখানে এই বিশাল পরিমাণ জনসম্পদ রয়েছে, আর প্রাকৃতিক সম্পদেরও কোনো অভাব নেই। সুতরাং শুধু ভারতবর্ষকে যদি পশ্চিম তাদের কবজায় রাখতে পারে, তাহলে তাদের এই পুরনো যে সাম্রাজ্য, সেটা বজায় রাখার একটা সম্ভাবনা থেকে যায়। একটা সময় ছিল যখন তারা মনে করেছিল যে ভারতবর্ষের এই জনসম্পদ এবং প্রাকৃতিক সম্পদ তাদের হাতছাড়া হয়ে গেল। অর্থাৎ 1947 সালের পরে ভারতের তথাকথিত স্বাধীনতা পাওয়ার পর দেখা যাচ্ছিল, সবাই মনে করছিল যে এইবার ইংল্যান্ড এবং পশ্চিম ইউরোপের দফা শেষ। কারণ এত বড় একটা সম্পদ, অর্থাৎ ভারতবর্ষের মতো এত বড় একটা জনবহুল দেশ এবং তার এতখানি প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়া মানে হচ্ছে তাদের শক্তি লোপ পেয়ে গেছে। কিন্তু তারপর দিনে দিনে আমরা দেখেছি যেটাকে বলে নিও কলোনিয়ালিজম, অর্থাৎ নয়া উপনিবেশবাদ, সেই প্রথা অনুসারে যে কর্তৃত্বটা বজায় রেখেছে, তারা সশরীরে দেশে ভারতবর্ষে না থাকলেও কর্তৃত্বটা বজায় রয়েছে ঠিকই। প্রাকৃতিক সম্পদের ওপর এবং শিল্প প্রতিষ্ঠানের ওপর, সরকারের ওপর তাদের কর্তৃত্বটা, পশ্চিমের কর্তৃত্বটা এখনও বহাল রয়েছে। এখন এইটাকে যদি বহাল রাখতে পারে, তাহলে পশ্চিমের পক্ষে একটা আগে যেরকম কর্তৃত্ব তাদের ছিল, অতটা কর্তৃত্ব না হলেও ওই রকম খানিকটা কর্তৃত্ব তারা বজায় রাখতে হয়তো বা পারে। কিন্তু তার মধ্যে আরেকটা বিপদ দেখা দিয়েছে, সেটা হচ্ছে এখন চীন এবং রাশিয়া দুজনে একত্র হাত মিলিয়েছে এবং এদের মানব সম্পদ এবং এদের যে প্রাকৃতিক সম্পদ এরা নিজেরাই ব্যবহার করছে। এবং সুতরাং এদের যে নেতৃত্ব অত্যন্ত উন্নত মানের। রাশিয়া এবং চীনের নেতৃত্ব তাদের মানব সম্পদ এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে
তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এরা পশ্চিমের মোকাবিলা করতে পুরোপুরি সমর্থ। পশ্চিম যখন বুঝতে পেরেছে যে এখন ওদের ওদের কবজায় আর সেরকম কর্তৃত্ব নেই, পৃথিবীর সমস্ত কিছু খনিজ সম্পদ অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং জনসম্পদ সেটা ওদের হাতছাড়া হয়ে গেছে, তার উপরে আবার চীন এবং রাশিয়া এসে ওদের বাজার দখল করছে, ওদের সাথে মোকাবিলা করছে, পাল্লা দিচ্ছে, সুতরাং ওদের শিহরে সমন। তাই এরা মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে ভারতের মতো, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো অর্থাৎ দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোকে যদি আবার কবজায় রাখতে পারে তাহলে তবু খানিকটা সম্ভাবনা আছে যে তারা আগের মতোই একটা শক্তিশালী সম্প্রদায় হয়ে জগতে রাজত্ব করবে। এই কারণেই এরা ভারতকে বিভিন্নভাবে মদত দিচ্ছে এবং ভারতের এখন যে সরকার, সেই সরকার চাইছে যে এই পশ্চিমের সাথে ভিড়লে এই সরকারের যে যারা নেতৃত্বে আছে তারাও লাভবান হবে বা হতে পারে। এটা লক্ষ্য করার বিষয় যে এখন ভারতবর্ষের এই বিজেপি সরকার মনে প্রাণে এবং সর্বতোভাবে যে বড় বড় পুঁজিপতি রয়েছে সেই পুঁজিপতিদের পুরোপুরি মদত দিচ্ছে, বিভিন্ন ধরনের কনসেশন ওদের দিচ্ছে এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে তাদের স্বার্থেই সমস্ত দেশটার প্রশাসনিক ব্যবস্থা তারা খাড়া করেছে। সুতরাং তারা দেখছে যে এখন ফিলিস্তিনের এই যে গণ্ডগোলটা শুরু হয়েছে সেখানে যেহেতু পশ্চিমীরা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে ভিড়েছে, সুতরাং তাদের সঙ্গে হাত যখন মিলিয়েছে ভারতবর্ষ, তখন ভারতেরও উচিত পশ্চিমের সাথে নিজেকে ভিড়িয়ে রাখা, যাতে আখেরে তার একটা ফল ভারতীয় নেতৃত্বের কাছে আসে। এটা মনে রাখতে হবে যে ভারতের সরকার আর ভারতীয় জনসাধারণ এ দুটো আলাদা জিনিস। ভারতীয় জনসাধারণের স্বার্থ এক আর ভারতীয় সরকারের স্বার্থ সম্পূর্ণ অন্যরকম। এটা লক্ষ্য করবেন যে ভারত সরকারের যে নীতি, সেই নীতি অনুসারে জনসাধারণের কোনো উপকার করার কোনো রকম তাগিদ এদের নেই। সেই কারণেই জনসাধারণের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান, জনসাধারণের জন্যে যে হাসপাতাল, জনসাধারণের বাড়িঘর বা জনসাধারণের জীবিকা, এ সম্বন্ধে সরকারের কোনো রকম ভাবনা চিন্তা আছে বলে মনে হয় না। সুতরাং এরা পুরোপুরি এদের সমস্ত কিছু সমর্থন এবং সমস্ত কিছু এদের পক্ষপাতিত্ব হচ্ছে পশ্চিমের দেশগুলোর সাথে হাত মিলিয়ে আখেরে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। এই কারণেই এরা এই ফিলিস্তিনিদের সংগ্রামে এরা পশ্চিমের সাথে হাত মিলিয়েছে বলেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এরা মতবাদ প্রকাশ করেছে। এখন যখন দেখা যাচ্ছে যে সমস্ত পৃথিবী ধীরে ধীরে ফিলিস্তিনিদের পক্ষে এসে জড়ো হচ্ছে, সেইখানে সুযোগ বুঝে এই সুবিধাবাদী সরকারি দল তারা এখন ধীরে ধীরে এখন দু একটা বয়ান দিচ্ছে যেটা ফিলিস্তিনিদের সপক্ষে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে সরকার থেকে একটা বিবৃতি আসলো ফিলিস্তিনিদের পক্ষে, তার অর্থ এই নয় যে তারা ফিলিস্তিনিকে সমর্থন করছে। তাদের সমর্থন এই অর্থাৎ বিজেপির সমর্থন এই পশ্চিমী সরকারদের সপক্ষে ছিল এবং এখনও আছে, এবং যতদিন এই সরকার থাকবে পশ্চিমের মদত দেওয়ার জন্যেই এরা থাকবে। এটাই হচ্ছে আসল সত্যি কথা। সেটা ভুললে চলবে না। নিজের স্বার্থের দিকে নজর দিন, সরকারি বয়ান বা সরকারি মতবাদ সম্বন্ধে মাথা না ঘামিয়ে নিজের স্বার্থ রক্ষা করবার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ।